ওয়েলকাম টু দ্য চ্যানেল দ্য গ্লি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি। আমি রাজেশ। আজকে নিয়ে এসেছি গ্রামারের একটি টপিক নিয়ে, যার নাম হলো মুড। এই চ্যাপ্টারটি নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে। আশা করি আমি আজকের ভিডিওতে সমস্ত কনফিউশন দূর করে দিতে পারবো। তো প্রথমেই আমরা আলোচনা করার আগে চলো দেখে নেওয়া যাক মুড কিভাবে হয়। ধরো বললাম স্টুডেন্টস প্লে ফুটবল আর স্টুডেন্টস প্লে ফুটবল, এই দুটো বাক্যের ক্ষেত্রেই আমরা তিনটে ওয়ার্ড দেখতে পাচ্ছি, স্টুডেন্টস, প্লে এবং ফুটবল। প্রথম বাক্যের ক্ষেত্রে স্টুডেন্টস প্লে ফুটবল, ছাত্ররা ফুটবল খেলে, এটি একটি স্টেটমেন্ট, এটি একটি বিবৃতিমূলক বাক্য। নেক্সট দেখো স্টুডেন্টস এর পরে একটা কমা দেওয়া আছে, অর্থাৎ এখানে স্টুডেন্টসদেরকে অ্যাড্রেস করা হচ্ছে, সম্বোধন করা হচ্ছে, তারপরে বলা হচ্ছে প্লে ফুটবল, মানে ছাত্ররা ফুটবল খেলো। তাহলে এই বাক্যটি হয়ে গেল কিন্তু একটি কমান্ড, অর্থাৎ এই বাক্যটিতে একটি আদেশ দেওয়া হচ্ছে। তাহলে এখানে তিনটে শব্দ দিয়ে দুটো বাক্য লিখলো এবং দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ম্যানার বা মুডকে নির্দেশ করলো, এবং সেখান থেকে আমরা দেখতে পাই মুড। এবং এই মুডটা জেনারেলি এই ভার্বের উপরে ইম্পোজড হয়, ভার্বের উপরে হয়, তাই বলা হয় মুড অফ ভার্বস, ভার্বেরই মুড হয়। তাহলে প্রথম বাক্যটা হয়ে গেল স্টেটমেন্ট, দ্বিতীয় বাক্যটা হয়ে গেল কমান্ড। তো এই হচ্ছে মুড। আমরা দেখে নেব মুড কাকে বলে, কি কি হয় এবং কিভাবে কিভাবে এই মুডের ফাংশন গুলো হয়। শুরু করা যাক আজকের ক্লাস। মুড কাকে বলে? মুড ইজ দ্য মোড অর ম্যানার ইন হুইচ দ্য অ্যাকশন ডিনোটেড বাই দ্য ভার্ব ইজ রিপ্রেজেন্টেড। অর্থাৎ মুড হলো একটা মোড অর ম্যানার, মানে একটা প্রথা, একটা ধরন, যেখানে ইন হুইচ, যেখানে দ্য অ্যাকশন, অ্যাকশন অর্থাৎ অ্যাকশন ওয়ার্ড ভার্ব, ডিনোটেড বাই দ্য ভার্ব, মানে যে অ্যাকশনটা ভার্ব দ্বারা ডিনোটেড হয়, কোনো বাক্যের যে অ্যাকশন সেটা ভার্ব দ্বারা ডিনোটেড হয়, ভার্ব দ্বারা নির্ধারিত হয়, তো সেই ভার্বটা ইজ রিপ্রেজেন্টেড। অর্থাৎ যে ধরনের সাহায্যে বা যে ধরনের দ্বারা একটা ভার্ব প্রস্ফুটিত হয়, প্রকাশিত হয়, সেই ধরনটাকেই বলা হচ্ছে মুড। আমরা দেখে নেব মুড হচ্ছে তিন রকমের, একটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড, একটা হচ্ছে ইম্পারেটিভ মুড, একটা হচ্ছে সাবজাংটিভ মুড। অনেকে বলে যে মুড হচ্ছে চার রকমের, এবং একটি মুড যেটা এখানে লেখা নাই সেটা হলো ইন্টারোগেটিভ মুড। তো ইন্টারোগেটিভ মুডটা অ্যাকচুয়ালি ইন্ডিকেটিভ মুডের মধ্যেই পড়ে, সেটাকে অনেকে আবার আলাদাভাবে লেখে ইন্টারোগেটিভ মুড, কিন্তু আমি আলাদা করে লিখিনি, ওই ইন্ডিকেটিভ মুডের মধ্যে ইন্টারোগেটিভ চলে আসবে। কিভাবে আমি দেখাচ্ছি। ইন্ডিকেটিভ মুড দেখে নেব, ইন্ডিকেটিভ মুড কখন হয়? যখন মেক্স এ স্টেটমেন্ট অর ফ্যাক্ট, যখন একটা সাধারণ বিবৃতি বোঝায়, সাধারণ বিবৃতি। উদাহরণ দেখো, চিলড্রেন প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, মানে বাচ্চারা মাঠে খেলাধুলা করে, এটা একটা সাধারণ বিবৃতি বা ফ্যাক্ট। দুই নম্বর হচ্ছে আস্কস এ কোশ্চেন, অর্থাৎ প্রশ্নকরণ। তাহলে প্রশ্নকরণ যখনই হবে তখনই সেটা হবে ইন্টারোগেটিভ মুড। আমি আগেই বললাম ইন্টারোগেটিভ মুডকে অনেকে আলাদা করে একটা ভাগ বলে, কিন্তু আসলে ইন্টারোগেটিভ মুড ইন্ডিকেটিভ মুডেরই একটা অংশ, ঠিক আছে? তাই ইন্ডিকেটিভ মুডেরই কাজ হলো আস্ক এ কোশ্চেন, কোশ্চেন তৈরি করা বা কোশ্চেন করা, সেক্ষেত্রে ইন্টারোগেটিভ মুড ইন্ডিকেটিভ মুডের মধ্যেই পড়ছে। উদাহরণ দেখে নাও, হোয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে, ইন্ডিকেটিভ মুড বা ইন্টারোগেটিভ মুড। তিন নাম্বার হচ্ছে এক্সপ্রেসেস আ সাপোজিশন হুইচ ইজ অ্যাজিউমড অ্যাজ ফ্যাক্ট, এমন একটা কল্পনা বা অনুমান যেটাকে কিন্তু ফ্যাক্ট বলে মনে করা হয়, অর্থাৎ সেটা বাস্তবায়িত হওয়া সম্ভব, অর্থাৎ এমন এক অনুমান যেটা বাস্তবায়িত হওয়া সম্ভব। যেমন ইফ ইট রেইনস আই শ্যাল নট গো টু স্কুল, যদি বৃষ্টি হয় তাহলে আমি স্কুলে যাব না। তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এটা সত্য হতেও পারে আবার নাও হতে পারে, তাই এই অনুমানটা কিন্তু সত্য হওয়া সম্ভব, বাস্তবায়িত হওয়া সম্ভব, সেক্ষেত্রে এটি হয়ে যাবে ইন্ডিকেটিভ মুড। কিন্তু এমন যদি অনুমান বা কল্পনা হয় যেটা বাস্তবায়িত হওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে কিন্তু আলাদা মুড হবে, সেটাও আমরা আলোচনা করব। এখন আমরা দেখব ইম্পারেটিভ মুড কখন কখন হয়। প্রথম হলো কমান্ড বা অর্ডার বোঝালে, যেমন উদাহরণ মার্চ ফরওয়ার্ড। নেক্সট অ্যাডভাইস বা উপদেশ বোঝালে, যেমন রিড অ্যাটেন্টিভলি। তিন নাম্বার সাজেশন বা পরামর্শ বোঝালে, বাই দ্য বুক, বইটি কিনে ফেলো, সাজেস্ট করছে। তিন রিকোয়েস্ট বা অনুরোধ বোঝালে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও প্লিজ, এটা হচ্ছে রিকোয়েস্ট, এটা ইম্পারেটিভ মুড। নেক্সট প্রেয়ার, প্রার্থনা বোঝালে, কাইন্ডলি গ্র্যান্ট মাই লিভ, আমার ছুটিটিকে মঞ্জুর করুন দয়া করে, প্রার্থনা করছে। এই জাতীয় কেসগুলো হলে আমাদের হয়ে যাবে ইম্পারেটিভ মুড। সাবজাংটিভ মুড যখন কোনো উইশ বা হোপ বোঝায়, অর্থাৎ ইচ্ছা বা আশা। নেক্সট ডেজায়ার বা ইন্টেনশন বোঝায়, অর্থাৎ কামনা বাসনা।
নেক্সট হচ্ছে এ সিচুয়েশন হুইচ ইজ আনরিয়াল অর কন্ট্রারি টু ফ্যাক্ট, অর্থাৎ এমন একটা পরিস্থিতি যেটা আনরিয়াল অবাস্তব, অর কন্ট্রারি টু ফ্যাক্ট অর্থাৎ অরিজিনাল যে ঘটনা ঘটতে পারে বা ঘটে তার বিপরীত অর্থাৎ অবাস্তব, যেটাকে আমরা বলছি অলিক কল্পনা। তাহলে আমি ইন্ডিকেটিভ মুডে দেখেছিলাম যে এমন কিছু সাপোজিশন অর্থাৎ অনুমান বা কল্পনা যেটা রিয়েলে সম্ভব হতে পারে, সম্ভব হওয়া সম্ভব মানে রিয়েলিটিতে বাস্তবায়িত হতে হওয়া সম্ভব, কিন্তু এখানে যে সিচুয়েশনটার কথা বলা হচ্ছে সেটা কিন্তু বাস্তবে সম্ভব নয়, বাস্তবায়িত হওয়া সম্ভব নয় এমন সিচুয়েশন বা সাপোজিশন বা কল্পনা। এবারে আমরা এই তিনটে জিনিসকেই সাবজেক্টিভ মুডে পাবো, কিন্তু প্রথম যে দুটো জিনিস রয়েছে উইশ, হোপ, ডেজায়ার এন্ড ইন্টেনশন, এই দুটোকে বলা হয় প্রেজেন্ট সাবজেক্টিভ মুড। এবং সর্বদা মনে রাখবে প্রেজেন্ট সাবজেক্টিভ মুডের ক্ষেত্রে কিন্তু ভার্বের বেস ফর্ম বা V1 ব্যবহৃত হয়, সর্বদাই ভার্বের বেস ফর্ম বা V1 ব্যবহৃত হবে। আর যেটি পড়ে রইল অলিক কল্পনার কথা অর্থাৎ সিচুয়েশন হুইচ ইজ আনরিয়াল অর কন্ট্রারি টু ফ্যাক্ট, সেটা কিন্তু পাস্ট সাবজেক্টিভ মুড বলা হয়। এবং পাস্ট সাবজেক্টিভ মুড নিয়েও আমরা এক্সাম্পল নিয়ে দেখব। আমরা এখন দেখব প্রেজেন্ট সাবজেক্টিভ মুডের এক্সাম্পল। দেখো গড ব্লেস ইউ, এখানে গড সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন ব্লেসেস হওয়া উচিত ছিল, কিন্তু কি হয়েছে ব্লেস, কারণ এটা প্রেজেন্ট সাবজেক্টিভ মুড ইন্ডিকেট করছে, অর্থাৎ ইচ্ছা বা আশা বা প্রার্থনা কামনা বাসনা ইন্ডিকেট করছে। নেক্সট লং লিভ আওয়ার লিডার, এখানে অ্যাকচুয়ালি সাবজেক্ট হলো আওয়ার লিডার, তার ভার্ব হলো লিড লিভ, তাহলে আওয়ার লিডার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু লিভস এর পরিবর্তে লিভ বসেছে, কারণ এটাও সাবজেক্টিভ মুড ইন্ডিকেট করছে, প্রেজেন্ট সাবজেক্টিভ মুড, তাই লিভ হয়েছে V1। নেক্সট দেখো ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হি গো টু স্কুল ডেইলি, অদ্ভুত, হি এর পরে গো বসছে, গোস বসছে না, অথচ একটা সিম্পল সেন্টেন্স হি গো টু স্কুল ডেইলি, কেন? তো ইট ইজ ইম্পর্টেন্ট এই ফ্রেজটি ঢুকে যাওয়ার ফলে এই ভার্বের মুডটি হয়ে যাচ্ছে প্রেজেন্ট সাবজেক্টিভ মুড, অর্থাৎ এটা ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের ইচ্ছা যে সে প্রত্যেকদিন স্কুলে যাক, এটার অর্থ হলো যে এটা গুরুত্বপূর্ণ যে সে প্রত্যেকদিন স্কুলে যাক, এখানে হি গো টু স্কুল মানে সে স্কুলে যায় নয়, এই প্রেজেন্ট সাবজেক্টিভ মুডটি যখন ইন্ডিকেট করছে তখন এই ভার্বটি হয়ে যাচ্ছে গো, V1 গোজ নয়। নেক্সট হচ্ছে ইট ইজ এসেনশিয়াল দ্যাট হি বি হিয়ার, একই রকম ভাবে হির পরে বি বসেছে, ইজ বসেনি, বি বসেছে। নেক্সট এইগুলো এই যে দুটো দেখালাম এগুলো হচ্ছে অ্যাক্টিভ ফর্মে, এবার প্যাসিভ ফর্মেও কিন্তু আমরা বেস ফর্মটিকে দেখতে পাবো। দেখো ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হি বি ইনভাইটেড, এই যে বি ইনভাইটেড, তাহলে এখানে কিন্তু আমরা বেস ফর্মটিকে দেখতে পাচ্ছি, তারপরে ইনভাইটেড V3 আসছে। নেক্সট দেখো আই রিকমেন্ড দ্যাট রাজেশ বি অ্যাপয়েন্টেড দ্য মনিটর অফ দ্য ক্লাস, তাহলে এখানে রাজেশের পরে কিন্তু বি বসছে, ইজ বসছে না, বেস ফর্ম বসছে বি, এবং বি অ্যাপয়েন্টেড V3, তাহলে প্যাসিভের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের পরে কিন্তু বেস ফর্মটি বসবে যদি প্রেজেন্ট সাবজেক্টিভ মুড অর্থাৎ এই দুটো উইজ, হোপ, ডেজার বা ইন্টেনশন বোঝায়। এবারে আমরা দেখবো পাস্ট সাবজেক্টিভ মুডের এক্সাম্পল। পাস্ট সাবজেক্টিভ মুডের উদাহরণ দেখো, ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি পাখি হতাম আকাশে উড়ে যেতাম, তাহলে আমার পাখি হওয়াটা হচ্ছে অলিক কল্পনা, তাই আয়ের পরে ওয়াজ এর পরিবর্তে বসে গেল ওয়ার, এবং এটা কিন্তু পাস্ট টেন্সে বসলো, তাই পাস্ট সাবজেক্টিভ মুড। নেক্সট ইফ আই ওয়ার ইউ আই কুড নট ডু দিস, আমি যদি তুমি হতাম তাহলে আমি এই কাজ কখনো করতে পারতাম না, তাহলে আয়ের পরে বসে গেল ওয়ার, কারণ আমি কখনো তুমি হতে পারবো না, এটা অলিক কল্পনা। নেক্সট আই উইশ আই ওয়ার এ মিলিয়নিয়ার, আমি ইচ্ছা করি যে আমি যদি মিলিয়নিয়ার হতাম, তাহলে মিলিয়নিয়ার হওয়া অর্থাৎ কোটিপতি হওয়া কিন্তু এটা হচ্ছে একটা অলিক কল্পনা, তাই আয়ের পরে বসে গেল ওয়ার। নেক্সট হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার দ্য PM অফ ইন্ডিয়া, তাহলে হি টক্স দেখো এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, তবুও তারপরে হি এর পরে কিন্তু ওয়ার বসলো, এটার অর্থ হলো সে এমন ভাবে কথা বলে যেন সে ভারতের প্রধানমন্ত্রী, তাহলে এই যে অ্যাজ ইফ শব্দের অর্থ হলো যেন, এটা একটা ফ্রেজ, অ্যাজ ইফ মানে যেন, তাহলে হি টক্স অ্যাজ ইফ সে এমন ভাবে কথা বলে যেন হি ওয়ার দ্য PM অফ ইন্ডিয়া সে ভারতের প্রধানমন্ত্রী, তাহলে এখানে হি এর পরে ওয়ার বসলো, পাস্ট টেন্স, তাই এটা পাস্ট সাবজেক্টিভ মুড। নেক্সট হোয়াট উড ইউ ডু ইফ ইউ স এ ঘোস্ট, তুমি কি করবে যদি তুমি একটি ভূত দেখো, তাহলে ইউ এর পরে কিন্তু এখানে স V2 অর্থাৎ পাস্ট টেন্সে বসলো। নেক্সট দেখো হি টক্স অ্যাজ ইফ দ্য হোল আর্থ বিলং টু হিম, হি টক্স এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, কিন্তু যেহেতু এখানে একটা
অ্যাজাম্পশন রয়েছে আনরিয়াল, দ্য হোল আর্থ বিলং টু হিম, মানে পুরো পৃথিবী যেন তার, তাহলে পুরো পৃথিবী তো তার হতে পারে না, তাহলে পুরো পৃথিবী তার এটা একটা অলিক কল্পনা, তাই এখানে কিন্তু বিলং V2 বসেছে অর্থাৎ পাস্ট টেন্সে। তাহলে পাস্ট সাবজেক্টিভ মুডের ক্ষেত্রে আমরা কি দেখলাম, পাস্ট টেন্স ইউজ হবে, সে তার সঙ্গে সংযুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট টেন্সেও থাকে তবুও কিন্তু যে ভার্বটি সাবজেক্টিভ মুডকে ইন্ডিকেট করছে বা ডিনোট করছে সেটি কিন্তু পাস্ট ফর্মে থাকবে। এই হচ্ছে পাস্ট সাবজেক্টিভ মুডের উদাহরণ। তো আজকে আমরা মুড সম্পর্কে আলোচনা করলাম, মুডের তিনটি ভাগ সম্পর্কে আলোচনা করলাম এবং তার যে উদাহরণ সেগুলো আমরা পরিষ্কারভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি এই মুড সংক্রান্ত কোনো সমস্যা তোমাদের আর থাকবে না। মুড সংক্রান্ত সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারবে। বিভিন্ন একাডেমিক এবং কম্পিটিটিভ পরীক্ষাতেও কিন্তু মুড নিয়ে কোশ্চেন আসে, তাই তোমরা ভালো করে প্রিপারেশন নাও এবং এই ক্লাসটি থেকে আশা করি তোমরা যে উপকারটি পাবে সেটাকে তোমরা অ্যাপ্লাই করো তোমাদের এক্সামে। আশা করি অনেক কিছু শিখতে পারলে। এভাবেই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, শিখতে থাকো, শেখার সঙ্গে থাকো। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।